বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে একটি সাপকে নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে এই সাপের কামড়ের কোনো প্রতিষেধক বাংলাদেশে নেই, আর যা আছে তা কোনো কাজই করছে না। এমনকি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েও কেউ বেঁচে ফিরতে পারছে না। তাছাড়া আরও শোনা যাচ্ছে যে এই সাপ নাকি মানুষকে দেখলে ছুটে আসে এবং তাড়া করে কামড় দেয়। হ্যাঁ বন্ধুরা, রহস্যময়ের আজকের এপিসোডে আমরা বাংলাদেশের এই মূর্তিমান আতঙ্ক রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ সম্পর্কে অজানা কিছু তথ্য জানব। তাছাড়া এই সাপের কামড় থেকে বাঁচার কিছু কার্যকর টোটকা ও বৈজ্ঞানিক উপায় সম্পর্কে আপনাদের জানাবো। তাই এই ভিডিওটি মানুষের জীবন বাঁচাতে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তা না হলে আপনি গুরুত্বপূর্ণ কোনো টিপস মিস করে ফেলতে পারেন, যা আপনার বা আপনার কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর প্রাণ বাঁচিয়ে দিতে পারে। তবে তার আগে আপনি যদি আমার রহস্যময় চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই জানেন, বর্তমানে একটি সাপকে নিয়ে বাংলাদেশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি এই সাপকে জীবিত বা মৃত ধরে নিয়ে আসতে পারলে নগদ 50,000 টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। একটা সাপ মারলে তার জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যতগুলি মারতে পারে ততগুলি 50,000। তাহলে বুঝতেই পারছেন এই সাপটি মানুষের মধ্যে কতটা ভীতির সঞ্চার ঘটিয়েছে। দেশব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী এই সাপটির ইংরেজি নাম হলো রাসেলস ভাইপার, আর বাংলা নাম হলো চন্দ্রবোরা বা উলুবোরা। শরীরে চন্দ্রাকৃতির গোলাকার ছোপ ছোপ কালো দাগের জন্য এ সাপকে চন্দ্রবোরা নামে ডাকা হয়। তাছাড়া পরিত্যক্ত উইঢিবিতে এই সাপ বেশি বসবাস করে বলে একে উলুবোরা নামেও ডাকা হয়। ভারতবর্ষে ব্রিটিশ শাসন আমলে সাপ নিয়ে গবেষণা করতে এসেছিলেন স্কটল্যান্ডের গবেষক ডাক্তার প্যাট্রিক রাসেল। 1996 সালে প্রকাশিত তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস বইয়ে তিনি ভারতীয় উপমহাদেশের বহু সাপের পরিচিতি তুলে ধরেছেন। তার এই বইয়ের মধ্যে এই চন্দ্রবোরা সাপও ছিল। এই গবেষকের সহকর্মীরা মজার ছলে চন্দ্রবোরা সাপকে গবেষক রাসেলের নাম দিয়েছিলেন। সেই থেকে এই সাপটি বিশ্বে পরিচিতি পায় রাসেলস ভাইপার নামে। তবে ত্রিভুজ আকৃতির মাথা বিশিষ্ট সর্বোচ্চ 4 থেকে 5 ফুট লম্বা সাপটি অন্যান্য সাপের তুলনায় দেখতে কিছুটা মোটা ও গোলগাল হলেও বাংলাদেশে দেখতে পাওয়া সবচেয়ে বিষধর সাপ এটি নয়। তবে অন্যান্য সাপের তুলনায় এ সাপের দংশনে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর রেকর্ড রয়েছে। তাই এ সাপকে কিলিং মেশিনও বলা হয়ে থাকে। এ সাপটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে দেখা যাচ্ছিল না, তাই সবাই ধরেই নিয়েছিল যে বাংলাদেশ থেকে এ সাপটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে 2023-24 সালে বাংলাদেশে এ সাপের ব্যাপক মাত্রায় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে এ সাপের ব্যাপক উপস্থিতির কারণ হলো এ সাপটি খুব ভালো সাঁতার কাটতে পারে। তাই বন্যা বা নদীর পানির সাথে ভেসে ভেসে ভারত থেকে এ সাপ আমাদের দেশের নদী বেষ্টিত অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে। এই সাপ মাংসাশী, তাই এর খাদ্য হলো ইঁদুর, ব্যাঙ, গিরগিটি, ছোট আকারের প্রাণী ও ছোট আকারের পাখির বাচ্চা। ফসলের মাঠ ও বসতবাড়িতে সাধারণত এ সাপের প্রিয় খাদ্যগুলোকে বেশি দেখতে পাওয়া যায়। তাই খাদ্যের সন্ধানে এরা ফসলের মাঠে ঝোপেঝাড়ের আড়ালে আশ্রয় নেয়। তাছাড়া এ সকল প্রাণীকে অনুসরণ করতে করতে বা খাদ্যের সন্ধানে এরা আমাদের বসতবাড়িতে ঢুকে পড়ে। এখন প্রশ্ন হলো, এরা কি মানুষ দেখলেই কামড়াতে ছুটে আসে? এর উত্তর হলো না। পৃথিবীতে সব সাপের মতো এরাও মানুষকে ভয় পায়, বরং অন্যান্য সাপের চেয়ে এরা মানুষকে আরও বেশি ভয় পায়। তাই ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ার কারণে কোনো মানুষ যদি এর খুব নিকটে চলে আসে, তখন এরা সতর্ক করার জন্য মুখ দিয়ে খুব জোরে জোরে হিস হিস আওয়াজ করে। তাতেও যদি সেই ব্যক্তি সতর্ক না হয়ে খুব নিকটে চলে আসে বা একে অজান্তে আঘাত করে বসে, সাথে সাথে এই সাপটি ছোবল মেরে দেয়। এমনিতে এই সাপ খুব শান্ত প্রকৃতির হলেও ছোবল দেওয়ার ক্ষেত্রে এই সাপ অত্যন্ত ক্ষিপ্রগতির হয়ে থাকে। বিদ্যুতের মতো ক্ষিপ্রতার সাথে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে মুহূর্তের মধ্যেই এ সাপ ছোবল বসিয়ে দেয়। ছোবল মারতে এবং বিষ ঢালতে এ সাপের 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় লাগে। এখন প্রশ্ন হলো, এই সাপ ছোবল দিলেই কি মানুষের মৃত্যু অবধারিত? এর উত্তর হলো না। সময় মতো চিকিৎসা নিলে এ সাপের দংশনে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। চিকিৎসা না নিয়ে ওঝার কাছে গিয়ে বিষ নামানোর চেষ্টা করে সময় নষ্ট করায় এ সাপের দংশনে বাংলাদেশের অধিকাংশ মানুষের মৃত্যু ঘটছে। তবে এক্ষেত্রে জানা উচিত যে সাপে কামড় দেওয়ার পর নির্দিষ্ট এমন কোনো সময় নেই যে ওই সময়ের মধ্যে রোগীকে চিকিৎসা দিলেই রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে।
এটি সম্পূর্ণ নির্ভর করে রোগীকে কোন স্থানে সাপটি দংশন করেছে তার উপর এবং রোগীর শারীরিক অবস্থার ওপর। তবে সর্পদংশনের পর থেকে প্রথম 100 মিনিটকে সবচেয়ে মূল্যবান সময় হিসেবে ধরা হয়। এই সময়ের মধ্যে রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হলে ওই রোগী সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আপনারা বলবেন, শুনেছি এ সাপের প্রতিষেধক বা অ্যান্টিভেনম নাকি বাংলাদেশে নেই, আর যেগুলো আছে তাও নাকি এ সাপের ক্ষেত্রে কোনো কাজই করছে না। আমি বলবো এটি সম্পূর্ণ সত্য নয়। এ সাপের বিষের প্রতিষেধক পর্যাপ্ত পরিমাণে দেশের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি হসপিটালগুলোতে মজুদ আছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার, এ সাপের প্রতিষেধকগুলো বাংলাদেশ ভারত থেকে সংগ্রহ করেছে। তাই এই প্রতিষেধকের মধ্যে বাংলাদেশে দেখতে পাওয়া রাসেল ভাইপার, গোখরা, কেউটে সহ মোট 4টি বিষধর সাপের বিষের প্রতিষেধক রয়েছে। তাই একে পলিভেনমও বলা হয়ে থাকে। যেহেতু বাংলাদেশে পাওয়া সাপ ও ভারতে পাওয়া সাপগুলো বৈশিষ্ট্যগতভাবে সবসময় একরকম হয় না, তাই কোনো কোনো ক্ষেত্রে এই অ্যান্টিভেনমের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আপনাদের জেনে নেওয়া দরকার এ সাপের দংশনের কারণে কি কি ক্ষতি হতে পারে, বা এ সাপের দংশনে কেন আক্রান্ত ব্যক্তি মারা যায়। রাসেলস ভাইপার সাপের দংশনে আক্রান্ত স্থান 15 মিনিটের মধ্যেই ফুলে ওঠে এবং পুরো শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। তাছাড়া এ সাপের বিষ মানুষের স্নায়ুতন্ত্র, ফুসফুস ও কিডনিকেও আক্রান্ত করে। তাই এসব অর্গান ব্যাপক মাত্রায় ড্যামেজ হয়ে গিয়ে রোগীর অঙ্গহানি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এ সাপের বিষের সবচেয়ে খারাপ প্রভাব হলো এটি রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। তাই দংশন করা স্থান থেকে অথবা শরীরের যে কোনো স্থান থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকে। আর যেহেতু এ সাপের বিষের প্রভাবে রক্ত জমাট বাঁধে না, তাই সময় মতো চিকিৎসা না নিলে এই রক্তক্ষরণ কোনোভাবেই ঠেকানো যায় না। আর এমনটি হলে ব্যাপক রক্তক্ষরণের কারণে রোগী ধীরে ধীরে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবারে জেনে নেওয়া যাক কিভাবে আমরা এই সাপের দংশনের হাত থেকে বাঁচতে পারি। রাসেলস ভাইপার যেহেতু ইঁদুর জাতীয় প্রাণী বা ছোট আকারের পোষা প্রাণী যেমন খরগোশ কিংবা কবুতরের বাচ্চা খায় বা এদের অনুসরণ করতে করতে বসতবাড়িতে প্রবেশ করে, তাই বসতবাড়িতে ইঁদুর জাতীয় প্রাণী যেন না থাকে সেজন্য শোবার ঘরের সাথে শস্য সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে না। এবং খরগোশ, কবুতর, হাঁস মুরগির মতো পোষা প্রাণীকে শোবার ঘর থেকে কিছুটা দূরে পালন করতে হবে। এ সময় কোনো মতেই মেঝেতে ঘুমানো যাবে না এবং ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করতে হবে। তাছাড়া সাপের প্রবেশ ঠেকাতে বসতবাড়ির চারিদিকে কারেন্ট জাল দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা করলে যে কোনো সাপ বসতবাড়িতে প্রবেশ করতে চাইলে এসব জালে আটকা পড়বে। আর মাঠে গেলে গামবুট বা মোটা জুতা এবং মোটা জিন্সের মতো কাপড় পরতে হবে, যেন কোনো সাপ এসব প্রতিবন্ধকতা ভেদ করে মানুষের চামড়ায় তার বিষধর দাঁত দংশনের মাধ্যমে বসাতে না পারে। আমাদের দেশে প্রচলিত আছে যে কার্বলিক অ্যাসিডের গন্ধে নাকি বিষধর সাপ পালায় বা কাছে আসে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে সাপের কোনো ঘ্রাণ শক্তি নেই। তাহলে কার্বলিক অ্যাসিডের ঘ্রাণ তারা কি করে পাবে? বন্ধুরা, এই ভিডিওতে প্রাপ্ত তথ্যগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তবে শেয়ার করে আপনাদের কাছের লোকদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।